মানে এই যে এদের বক্তব্য, বিরোধীদের বক্তব্য, বিরোধী মুক্ত দেশ চাইছে এবং এরা গোটা বিরোধীরা এককাট্টা হয়ে যাচ্ছে, বিজেপি কিভাবে মোকাবিলা করবে এই ন্যারেটিভের? দেখুন, বিরোধী মুক্ত দেশ কখনো ভারতীয় জনতা পার্টি বলেনি, কংগ্রেস মুক্ত বলেছে, সেটা গণতান্ত্রিকভাবে। আর পশ্চিমবঙ্গে কি দেখছি বিশ্বদা, বিজেপি মুক্ত, অর্থাৎ আক্ষরিক অর্থে তাদেরকে এখান থেকে তাদের পৃথিবীর যে কর্তব্য সেখান থেকে তাদের রেহাই দেওয়া হচ্ছে। আমাদের 260 জন কার্যকর্তাকে পরপারে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো কোন মুক্তটা ভালো, রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে নাকি মানে আক্ষরিক অর্থে? আর দ্বিতীয় কথা বলি, বিশ্বদা উনি জানি না ওনার বিজেপি আরএসএস এক সঙ্গে কেন বলেন, আরএসএস কোনো রাজনৈতিক দল না, সেটা ওনার বলতেই পারেন, এটা বলতে শুনতে বোধহয় ভালো লাগে, একটা মিউজিক্যাল লাগে, আমাদের অসুবিধা নেই শুনতে। কিন্তু আমার এই যে একটু আগে আমার আগের বক্তা একজন বললেন যে রবীন্দ্রনাথ নিশ্চয়ই আমাদের বাংলার গর্ব। সেই রবীন্দ্রনাথের পরিবারের যখন অবন ঠাকুরের বাড়ি ভাঙা হয় বাংলাদেশে, তখন এই বাঙালি অস্মিতা মমতা বন্দ্যোপাধ্যায় কেন প্রতিবাদ করেন না? এই এত বাঙালি বলছি তো, এনাদের যে মন্ত্রী আছেন চন্দ্রিমা ভট্টাচার্য, জাতীয় সঙ্গীতের কথা বলছিলেন তো, জাতীয় সঙ্গীতের 4টে লাইন গাইতে পারেন না, এরা বড় বাঙালি বলছেন। আমি আজকের যে প্রতিদিন নির্বাচন কমিশন, এক সেকেন্ড বলা, আপনার সময় আমি আটকাইনি, এক সেকেন্ড দাঁড়ান, আমি আপনার সময় আটকাইনি, আমারটা শুনে বলবেন, তারপরে বলবেন, দাঁড়ান, আটকাবেন না, দাঁড়ান। কংগ্রেস, সিপিএম, আরজেডি এদের সবার মিলে 65,900 বিএলএ আছে। টোটাল কতটা এ জমা পড়েছে জানেন? যে অসুবিধের মাত্র 83টা, আরজেডির হচ্ছে সম্ভবত 79, কংগ্রেসের বা বামেদের মিলিয়ে 3টে। অর্থাৎ এই 28 দিনে এতগুলো 65,900 বিএলএ থাকা সত্ত্বেও মাত্র 83টা এদের আপত্তি জমা পড়ছে। অর্থাৎ এসআইআর যেটা হয়েছে, এসআইআর নিয়ে আপত্তি, সেটা এদের ভ্রান্তি সৃষ্টি করে। আপনি সবকিছুতেই বলবেন, আপনার বেলা তো আমরা 65 লক্ষ ভোটারের নাম বাদ, একটা নতুন ভোটারের নাম ওঠেনি, একজন নতুন ভোটার এটা বলুন, ভুল তথ্য দিয়েছেন, আমি বলতে চাই মহারাষ্ট্র নির্বাচন নিয়ে যদি সময় পাই এই সময় ছিল না, এটাই সমস্যা। দীপশিতা, এই যে নরেন্দ্র মোদী, অমিত শাহ বারবার একটা কথা বলছেন যে জেলে বসে আমরা সরকার চালাতে দেব না। আপনারা জানেন যে আপের মুখ্যমন্ত্রী ছিলেন অরবিন্দ কেজরিওয়াল, তিনি কিছুদিন মুখ্যমন্ত্রিত্ব চালিয়েছেন জেলে বসে। এখন তারা দুর্নীতি মুক্ত করতে চাইছেন, প্রধানমন্ত্রীকেও এর আয়তায় এনেছেন, যেটা বিজেপি বলছে আমরা প্রধানমন্ত্রীকেও এর আয়তায় এনেছি। আপনাদের সমস্যাটা কোথায় হচ্ছে, কেন আপনারা বিরোধিতা করছেন? দেখুন, সবার আগে তো এই যে বলছিলেন কাউকে জেলে বসে কাউকে চালাতে দেবেন না, আমরা তো দেখলাম পশ্চিমবঙ্গে যারা জেলে বসে রাজ্য চালালেন, সিবিআই তাদের একজনকেও জেলের মধ্যে রাখতে পারলেন না। পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়ে গেছেন। এই সারদার এই এত সাধারণ গরিব মানুষের টাকা যে দুজন মারলেন, তাদেরও পর্যন্ত খালাস করে দিয়েছেন। ফলে এই যে সিবিআই, ইডি, তারা যে আদেও দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন না পলিটিক্যাল পার্টির টুল হয়ে লড়ছেন, সে নিয়ে তো আমাদের প্রশ্ন থেকে গেল। কিন্তু আমি একটুখানি সময় চাইবো বিশ্বদার কাছে, কারণ অনেকগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেবজিৎ দা তুলেছেন এবং আমার মনে হয় সেটা আমার ব্যক্তিগতভাবে অবশ্যই আমাদের উত্তর দেওয়া উচিত। উনি বলেছেন যে আমরা যারা ওপার বাংলা থেকে এপার বাংলায় এসেছিলাম, আমরা তো পালিয়ে এসেছিলাম, ঠিক, আমাদের ধর্মের কারণে পালিয়ে এসেছিলাম, একদম ঠিক। আমার প্রশ্ন হচ্ছে, এপার বাংলায় আসার পর আমাদের ধর্মের কারণেই কোনো ধর্মীয় রাজনৈতিক দল বা কোনো ধর্মীয় সংগঠন আমাদের মাথায় ছাতা হলো না কেন? আমি শিবাজি প্রতিম বাবুর লেখা পড়ছিলাম, ইউসিআরসি সম্পর্কে উনি লিখেছেন, ওপার বাংলা থেকে আসা এপার বাংলার হিন্দু মানুষ, ছিন্নমূল মানুষ, রিফিউজি মানুষ, তাদের জমির জন্য, তাদের জীবন জীবিকার জন্য যে সংগঠন সবচেয়ে বেশি লড়েছে তারা ইউসিআরসি। তারা ওই লাল ঝান্ডার রাজনীতি করতো, বামপন্থী রাজনীতি করতো, যেখান থেকে আমাদের পরিবারের লোক, আমার দাদুর বাবা তিনি কংগ্রেসে ছিলেন। এপার বাংলায় আসার পর ইউসিআরসির মধ্যে দিয়ে আমরা বামপন্থী রাজনীতির মধ্যে এসেছি। ফলে আমরা যারা ওই পরিবারগুলো থেকে, ওই হিন্দু রিফিউজি পরিবার থেকে এপার বাংলায় এসেছি, আমাদের রাজনীতির প্রতি, যারা আমাদের মাথায় ছাতা হয়েছিল, যারা আমার জীবন জীবিকার কথা বলেছে, তাদের প্রতি দায়বদ্ধতা আছে। দ্বিতীয় কথা, উনি বলেছেন যে আমাদের যদি টাইটেল শেখ হতো তাহলে আমাদের কিছু হতো না। আমি ওনাকে মনে করে দিতে চাইব, শেখ মুজিবুর রহমান, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, যে বাড়ি ছেড়ে আমরা পালিয়ে আসতে বাধ্য হয়েছিলাম, সেই বাড়িতেই মুজিবুর রহমানকে খুন করা হয়েছিল। শেখ বলে তাকে বাঁচানো যায়নি, তার কারণ যারা খুন করেছিলেন এবং যাদের জন্য আমরা পালিয়ে আসতে বাধ্য হয়েছি,
তারা যে আদর্শে বিশ্বাস করে সেই আদর্শে আপনার টাইটেল ধর হতে পারে, আপনার নামের পিছনে শেখ হতে পারে, আপনি যদি মুসলিম রাষ্ট্রে বিশ্বাস না করেন আপনার কোনো জায়গা নেই। ঠিক যেরকম এই ভারতে ওই গৌরী লঙ্কেশ, দাবোলকার, গোবিন্দ পানসার এরা সবাই হিন্দু ছিলেন, এবং এদেরকে যারা খুন করলেন তারাও ওই একই হিন্দু রাষ্ট্র তৈরি করতে চান, এটা হিন্দু রাষ্ট্রের বিরোধী ছিলেন, তাই এরা আমাদের কাছে, আমরা যারা বামপন্থী রাজনীতি করি, আমাদের কাছে মুসলিম রাষ্ট্র, হিন্দু রাষ্ট্র একটাও আমরা চাই না। আমরা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই, যেখানে আরএসএস এবং জামাতে ইসলামী দুজনেই ভাই ভাই, দুজনেরই আমাদের দরকার নাই। উত্তর দেবে দেবজিৎ। প্যালেস্টাইনের মতন হিন্দুও নয়, মুসলমান নয়, এরম একটা রাষ্ট্র যদি ওনারা চান, তার জন্য তো লম্বা লম্বা মিছিল করেন, এটা একটা ঘটনা। অথচ ওই বাংলাদেশে যখন হিন্দুদের, আমি জাস্ট একটা কথা, বাংলাদেশে যখন হিন্দুদের ওই মূর্তি ভাঙা হয়, তখন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুর জন্য যারা রাস্তায় নামেন তারাও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, তারাও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। বামপন্থীদের ভূমিকা দেশ কাল নির্বিশেষে একই জায়গায় ছিল। ভারতীয় কমিউনিস্ট পার্টি নেমেছে কি আমার মনে হয়? অবশ্যই অবশ্যই নেমেছে, আমি নিজে মিছিল করেছি। দেখুন, এই নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই। দীপশিতাও জানে, আমিও জানি, বাকি সব বাঙালরা জানে আমাদের কেন পালাতে হয়েছিল, বা আমাদের পূর্বপুরুষদের কেন পালিয়ে আসতে হয়েছিল। দীপশিতা তো বলছে যে হিন্দুরা হয়ে যখন পালিয়ে এলাম অত্যাচারিত হয়ে, তখন এখানে কেন কেউ ছাতা ধরলো না? উত্তর আশুতোষরা দেবে, কেন তখন তো দায়িত্ব আশুতোষদের উপরে ছিল। এখন যেরকম বিএসএফ কেন কাজ করছে না, যেমন কেন্দ্রীয় সরকারকে বলা হয়, জনসংঘ ছিল তখন 100 বছরের জনসংঘ ছিল। দীপশিতা আসছে তো আশুতোষরা দেবে কেন সেই সময় সরকারিভাবে সাহায্য পাওয়া যায়নি। দ্বিতীয়ত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এক ধরনের হত্যা হয়েছিল, আমরা অন্তত বিশ্বাস করি, আমরা মনে করি না ওটা ন্যাচারাল ডেথ। সেইখানে যখন যেদিন দেহ এলো, মরদেহ, সেই দিন কলকাতায় হরতাল ডাকা হলো, মানে মরদেহ আসার পরে, এবং তারপরে ভুলিয়ে দেওয়ার জন্য ভেবে দেখুন ঠিক তার 11 দিন পরে যারা এখানে ব্রাহ্মণ আছেন, আমি দীপশিতা আমরা তো অব্রাহ্মণ, যারা ব্রাহ্মণ আছেন তারা জানেন যে 11 দিন এই কাজ হয়। সেই কাজের দিন ডেকে, কাস্ট সার্ভে চলছে, ডেকে একদম কাস্ট সেন্সাস, ডেকে বলা হলো আপনিও স্যার, আপনারও 11 দিন। তো এই 11 দিনে যাদের কাজ হয় তাদের হচ্ছে যে ওই দিনই বন্ধ রাখতে হলো, এবং সেটার কমিউনিস্ট পার্টি ডেকেছিলেন। দ্বিতীয়ত একটা কথা বলি ভাই দীপশিতা, দেখো তোমাদের জন্য যেটা তোমরা বলছো যে তোমরা দায়বদ্ধ লাল পার্টির কাছে, অবশ্যই দায়বদ্ধ থাকা উচিত। এই যে ৭৪,০০০ লোক নাকি মানে কমরেডকে খুন করেছিল কংগ্রেসিরা, তারপরে তোমরা ওদের সঙ্গে এখন হাঁটছো কি করে? বিজেপি তো তোমাদের খুন করেনি কাউকে, একজন। না, আমি একটু বলি একদম তো না আপনি করুন, আপনি বরাবরই ক্র্যাকডাউনে বিশ্বাসী, কিন্তু আমি তো ওরকম নই, আমি ট্র্যাকিং এ আপনি প্র্যাকটিস আমার তো এটা আমি জজ সাহেবদের সামনে বলা এক ধরনের প্র্যাকটিস। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে নব্য শ্রেণীর কংগ্রেডরা তৈরি হয়েছেন বাধ্য হয়ে, রাজনৈতিক বাধ্যবাধকতা, রাগ একটাই, কংগ্রেস এবং কমরেড দুটো মিলিয়ে যে কংগ্রেড তৈরি হয়েছেন, এখন এক ছাতার নিচে এসেছেন, সঙ্গে মাঝে মাঝে তৃণমূল কংগ্রেসকেও ডাকছেন, পরিষ্কার সামনে দেখতে পাচ্ছি, এখানে নয় বাইরে। একটু আগে বুয়াদাও বললেন, বা বাকি এই আলোচনার মধ্যে যখন কেয়াদি বলছিলেন, সেখানে বারবার বলা হচ্ছে যে কেন ভাই 30 দিন থাকলে কী হবে? আগে 1 মিনিট দাদা, এটা কিন্তু আগে ক্লিয়ার করা দরকার। আইনে কি আছে যে 30 দিন যদি কেউ জেলে থাকেন, ভুল হলে বলবেন, 30 দিন যদি কেউ জেলে থাকেন, তিনি যদি কোনো মন্ত্রিত্বে থাকেন বা মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীও হন, তাহলে তাকে তার দায়িত্ব ছাড়তে হবে, এবং তারপরে তিনি যদি সেখান থেকে মুক্ত হয়ে আসেন, ঠিক অভিযোগ থেকে, আমার একটা লোক নেই দাদা, স্পেসিফিক প্রশ্ন, আমি আসবো, দায়িত্বটা নিতে পারে। আমার স্পেসিফিক প্রশ্ন আছে, তোমাকেই বলছি, তুমি ছোট্ট করে উত্তর দাও, তারপরে শিবাজিদা বিশ্ববিদ্যালয়ে আসবো। দেশে একটা আইন আছে, আইনটা তৈরি হয়েছিল 1951 সালে, আইনটার নাম হচ্ছে জনপ্রতিনিধিত্ব আইন। এই আইনে বলা আছে কোনো জনপ্রতিনিধি যদি 2 বছরের বেশি সাজা পায় তাহলে তার সদস্যপদ খারিজ হবে, নেক্সট 6 বছরের জন্য সে কোনো ভোটে দাঁড়াতে পারবে না।
এটা কিন্তু রাজনীতিকে অপরাধমুক্ত করার জন্যই ওই সময় তৈরি হয়েছিল। এই আইন থাকা সত্ত্বেও নতুন আইন আনার দরকার পড়লো কেন? ওই সময় মোবাইল ফোন ছিল না, এখন মোবাইল ফোন আছে। বলছি তো সময় বদলে গেছে। আপনারা বোঝার চেষ্টা করুন। এই রাজ্যে আমি এমন একটা রাজ্যে আছি যে রাজ্যে একটা কথা, সবাই আমার প্রশ্নের উত্তর দিয়ে দেবেন, তাহলে আমি মোবাইলে তো আমরা সবাই দেখলাম শুভেন্দু অধিকারী হাত পেতে ঘুষ নিচ্ছিলেন, তারপরেও তো দেখা গেল মোবাইলে দেখা শুভেন্দু অধিকারী বিজেপিতে চলে গেলেন এবং মোবাইল থেকে শুভেন্দুর যে ভিডিওটা সেটা চলে গেল। আমরা তো বলছি আমরা নতুন মেশিন এনেছি, রত্নাকরদের বাল্মীকি নতুন মেশিন, হ্যাঁ আপনারাও আসুন, নতুন মেশিন এনেছি, নতুন মেশিন আছে। একটা বিষয় এখানে, এটা নিয়ে কোনো দ্বন্দ্ব নেই রাজনীতিতে, যে একটা পলিটিক্যাল ইমেজ বা ইমেজ বিল্ডিং, যেটা পলিটিক্যাল পিয়ার শুরু হয়েছিল, যেটা একটু আগে বোয়াদা বলেছেন মনে হয়, যে এই বিল পাস হবে না এটা জানার কথা। আর এই বিল 30 দিন যদি জেলে থাকে তাহলে তাকে পদ ছাড়তে হবে। কে বলছে? কারণ তাকে নির্বাচন করেছে কারা? জনগণ। সেই জনগণের উপর ভরসা নেই, সেই জনগণ আবার নির্বাচনে তাকে কেন নির্বাচিত করবে? আর বিচার ব্যবস্থা যে রয়েছে, আইন আছে তো, সেই আইনের মাঝখানে আবার এটা দরকার হচ্ছে কেন? এতক্ষণ ধরে হিন্দু মুসলমান, কে ব্রাহ্মণ নয়, অনেক রকম আলোচনা করছে বিজেপি। আমি শুধু বলতে চাইছি বিজেপি তৃণমূলকে, যে পশ্চিমবঙ্গে যে হিন্দু বাড়ির ছেলেটা, মুসলমান বাড়ির ছেলেটা, হিন্দু বাড়ির মেয়েটা, মুসলমান বাড়ির মেয়েটা যে বেকার, কই এটা নিয়ে তো কোনো আলোচনা আপনারা করছেন না কেন? আমরাও তো বলছি দিল্লিতে বলছেন না কেন? একদম, আজকে সবচেয়ে বেশি বেকারত্বে ভুগছি। আজকে আমরা বেকারত্বে ভুগছি সবচেয়ে বেশি, এটা জেনে রাখুন। একটা ইন্ডাস্ট্রি আনেনি। আরে রাহুল গান্ধী সামনে থেকে বলছে, আপনাদের ভয় লাগছে? প্রশ্ন করছে মোদিকে, মোদি চুপ করে পালিয়ে যাচ্ছে। এগুলো সিবিআই কে গিয়ে বলুন, এগুলো সিবিআই কে গিয়ে বলুন, ইডি কে গিয়ে বলুন, তারা শুনবে। সম্প্রতি অমিত শাহ একটা সাক্ষাৎকার দিয়েছেন শিবাজিদা। সেই সাক্ষাৎকারে আমরা খুব ভালো করেই জানি যে 2/3 সংখ্যাগরিষ্ঠতা বিজেপির নেই, এই বিল পাস হবে না যেখানেই যাক না কেন আইন, মানে ইয়েতে। সম্প্রতি অমিত শাহ সেই সাক্ষাৎকারে বলেছেন এই বিল সংখ্যা ছাড়াই তারা পাশ করিয়ে নেবেন, বিবেকের টানে দলের হুইপ উপেক্ষা করে ভোট দেবেন বিরোধী সাংসদরা। অমিত শাহ কি ক্রস ভোটিংয়ের থেকে ইঙ্গিত করলেন? এতটা আত্মবিশ্বাস কোত্থেকে আসে? বিবেকের টানে ভোট দিয়েছিল যখন ভিভি গিরি হয়েছিলেন, তার স্বতন্ত্র অন্য পার্টি থেকে এসেও, লেবার পার্টি থেকে এসেছিলেন, ভিভি গিরিকে সবাই ভোট দিয়েছিলেন, বামপন্থীরা ভোট দিয়েছিলেন, কংগ্রেসের যেটা ইন্দিরাপন্থী তারা ভোট দিয়েছিলেন, সেটা হয়েছিল। বিবেকের টানে হয় কিছু যদি পাওয়ার থাকে, লোকেরা সবাই মিলে বিবেকের নতুন কিছু করার থাকে, কিন্তু যেখানে নিজেদেরও কারুর জেল যাত্রার ভয় থাকে, আমার ধারণা ক্রস ভোটিংয়ের কথা বলছেন, তার যারা সঙ্গী আছেন এখানে, যাদের সম্পর্কে সত্যিই জানি আমরা এবং বলেওছেন, নরেন্দ্র মোদী নিজে বলেছেন যে মহারাষ্ট্রের সবচেয়ে বড় কেলেঙ্কারির মধ্যে কে ছিলেন, তো তারা কি ক্রস ভোটিং করে এদিকে করবেন এবং যদি বিবেকের টানে দেন কোন দিকে ভোট দেবেন কেউ জানেন না। একটা কথা খালি আমি বলতে চাই এখানে, সেটা দেবজিৎ ভাই বলছিলেন, সেটা হচ্ছে এটা সত্যি তো হবে না, কিন্তু দ্য ইন্টেনশন ইজ ভেরি ক্লিয়ার। ইন্টেনশনটা কীরকম হয়? আগে কিছু হাওয়ায় কথা ছেড়ে দেওয়া হয়, তারপর সেটা কিছু করা হয়, ঢিল ছুঁড়ে দেখা কতটা রিপল আসছে এবং সেখান এই জায়গা থেকেই ইট ইজ ভেরি সাসপেক্ট। আমাদের এই জায়গাটা আমাদের চিন্তা করার ব্যাপার আছে। আজকে যে কথাটা বলা হচ্ছে, ধীরে ধীরে সেই কথার দিকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা, এবং সুযোগের অপেক্ষা কখন ওই আমাদের ওই 2/3 মেজরিটি আসে এবং অন্যান্য কেন এটা মেজর এবং রাজ্যসভার ভোট আছে, রাজ্যসভাতেও কিন্তু একটা তাদের সাংঘাতিক মেজরিটি লাগবে। অর্থাৎ কিনা যে কথা লোকেরা ভাবতেই পারেন, কেয়া কিংবা দেবজিৎ অন্য কথা বলতেই পারেন, কিন্তু ব্যাপারটা একটুখানি ওই দেখানোর মতো দেখাচ্ছি যে দেখো এই থ্রেট কিন্তু আছে। কাদের জন্য থ্রেট? খালি নিজেদের শরিকদের জন্য নয়, পার্টির মধ্যে অনেকে আছে যে সমস্ত অবাধ্য আছেন, অনেকেই আছেন, নাগপুরের কেউ আছেন যাকে তেমন অনেক জায়গায় ডাকা হয় না, নাগপুরে নাম বাদ হয়ে যেতে পারে, মানে যিনি আছেন নীতিন গডকরির কথা বলছি, সবাই উইদিন দ্য পার্টি আছে, কার বিরুদ্ধে কোথায় কি আছে জানি না, সুতরাং এক ঢিলে অনেকগুলি পাখি আমি মারলাম। এই যে কথায় আছে
অতিরিক্ত ব্যবহারে, মানে অস্ত্র ব্যবহার না করলে ধার যেমন কমে যায়, আবার অতিরিক্ত ব্যবহারেও অস্ত্রের ধার কমে যায়। কোথাও কি আপনার মনে হয় যে ইডি এবং সিবিআইকে বেশি ব্যবহার, যে অভিযোগটা আপনি তুলছিলেন যে ইডি সিবিআইকে ব্যবহার করে বিরোধী দলের সরকার ফেলার প্রচেষ্টা করা হবে? বিশ্ববাবু, এখন ইডি আর সিবিআই যখন আসে না পশ্চিমবাংলায়, পাড়ার লোকে জিজ্ঞেস করে, আরে ভোট কি আসছে না, তখন জিরো পাঁচিলে উঠে যান। জানান না কেয়াদি বুয়াদা যখন বলবেন বলতে দেবেন। দেখুন আইএনডি ইআইআ জোটের হয়ে একমাত্র আরে কালীঘাট ঘুরে আসছে সিবিআই এর গাড়ি, বুয়াদাকে কিছু বললেন? মনে মনে সিবিআই জিন্দাবাদ বললে হবে? আমি দেবজিতের সঙ্গে একমত। মনে মনে সিবিআই জিন্দাবাদ বললে হবে? এক মিনিট, শ্রমিক ভট্টাচার্য যেদিন প্রেসিডেন্ট হলেন কি বললেন? তিনি বললেন কংগ্রেস এবং সিপিএম কে আমি আহ্বান জানাচ্ছি মহাজোটের তত্ত্ব। মানুষ যখন হেরে যায় তখন মহাজোটের তত্ত্ব আনে। আমি বলিনি, শ্রমিক ভট্টাচার্য যেদিন নির্বাচিত হয়ে সভাপতি হলেন কি বলছেন? আহ্বান জানালেন সিপিএম এবং ছত্রধর মাহাতো, দীপঙ্কর বাবু, তার ক্লিপিং আছে রাখা, ছত্রধর মাহাতো তার কারণ ছিল এটা কিন্তু জানেন। সেটা বিজেপির পার্টি অফিস থেকেই আমরা দেখেছি। সিপিএম এবং কংগ্রেস আপনারা দেখেছেন পার্টি অফিসে তখন অবস্থা কেয়াদিরা ছিল না। প্রসূনদা, কেন্দ্র বা রাজ্য সরকারের দুই পুলিশই, ধরুন কেন্দ্র সরকারের সিবিআই ইডি আছে, রাজ্য সরকারের পুলিশ আছে, এই এজেন্সিকে বা পুলিশকে কাজে লাগিয়ে এই রাজনৈতিক স্বার্থসিদ্ধির সুবিধা পেয়ে যাবে না? যে বিএমএসও যে 90 দিনের প্রভিশন রেখেছে, যেটা নতুন করা হয়েছে যে 90 দিনের জন্য, কেন্দ্রের ইডি সিবিআই আছে, রাজ্যেরও তো পুলিশ আছে। আপনি ঠিকই বলেছেন যে এটা একটা ফেডারেল স্ট্রাকচার। এখন যদিও মোদি মানেন না ফেডারেল স্ট্রাকচার, কিন্তু হ্যাঁ প্রত্যেক মানে আইন শৃঙ্খলা রাজ্যেরই দায়িত্ব, তাই পুলিশ সব রাজ্যে থাকবে, এটাই খুব স্বাভাবিক। ওরা নাই মানতে পারেন। আমি উত্তরটা দেওয়ার আগে দুটো ছোট্ট প্রশ্ন করেই উত্তরে ঢুকছি। একটা, দীপশিতা বলছিলেন যে ওপার থেকে আসা মানুষজন যে ভাষায় উনি কথা বলছিলেন, শুরু করেছিলেন, তাদের মাথায় ছাতা হয়ে দাঁড়িয়েছিল সেই সময় বামপন্থীরা। শুধু মনে করিয়ে দিতে চাই যে 77-এ দেবপ্রসাদ সরকার এসইউসিআইয়ের বিধায়ক জ্যোতি বসুকে অনুরোধ করেছিলেন মরিচঝাপিটা করবেন না। দণ্ডকারণ্য থেকে আসা 10,000 মানুষকে অমেয় সামন্তর নেতৃত্বে যে পুলিশ গুলি করে মেরেছিল, সেটা কোন ছাতার তলায় দাঁড়িয়ে মারা হয়েছিল সেটা একটু এক্সপ্লেন করলে ভালো হয়। আর কেয়াদি আমাকে বলেছিলেন যে আরএসএস আর বিজেপি দুটো আলাদা। দিদি আমি জানি, শুধু মনে করিয়ে দিতে চাই যে 1925-এ আরএসএস তৈরি হওয়ার পর 1926-এ প্রথম দাঙ্গা কলকাতায় হয়, দেখে নেবেন। দ্বিতীয় কথা, এক মিনিট, ফজলুল হকের সাথে এক মিনিট, ফজলুল হকের মন্ত্রিসভায় 1936-এর নির্বাচনের পরে শ্যামাপ্রসাদ মুখার্জি জয়েন করেছিলেন। হক শ্যামাপ্রসাদ মন্ত্রিসভা হয়েছিল, যে ফজলুল হকের হাত দিয়ে মোহাম্মদ আলী জিন্না দিয়াজি তত্ত্বের টু নেশন থিওরির প্রস্তাব টেবিল করেছিলেন। সুতরাং শ্যামাপ্রসাদ মুখার্জিকে আপনি যেখানে আপনারা রাখছেন, বাস্তব স্লাইটলি ডিফার করে। হ্যাঁ, বিদ্বান ব্যক্তি, কলকাতা ইউনিভার্সিটির সিট থেকে জিততেন, কোনো সন্দেহ নেই, কিন্তু রিয়ালিটি হয়, এটাও মানতে শিখুন। এবং আপনার উত্তরে আসছে, গজটাও হয়। আপনার উত্তরে আসছে দিদি, একটা লাইনের উত্তর দীপশিতা আমি বলে দিই, আপনি দেখুন, সিবিআই যেদিনকে অ্যাডিশনাল ডিরেক্টর আর ডিরেক্টর মঈন কুরেশির টাকা কে নিয়েছে তার জন্য ওপর তলায় নিচতলায় এফআইআর হচ্ছিল, আর দিল্লি পুলিশকে সিবিআই দপ্তর খালি করে দিয়েছিল, সেদিনকেই ওটা ডিফাঙ্ক্ট হয়ে গিয়েছিল। 2014 থেকে কি হয়েছে, সিবিআই শাখা সংগঠনে পরিণত হয়েছে গেরুয়া বাহিনীর, এবং সিবিআইতে একটা বড় অংশের অফিসার ডেপুটেশনে যায় নন ইনভেস্টিগেটিং ক্যাডার্স থেকে। উইথ ডিউ রেসপেক্ট টু দেম, সিআরপিএফ, সিআইএসএফ, তাদের ইনভেস্টিগেশনের বেসিক রাজ্য পুলিশের ইনভেস্টিগেটিং ক্যাডারে নমিনেটেড হয়। ফলে কি হয়, একটা বড় চাঙ্ক যেখানে নন ইনভেস্টিগেটিং, ধরুন ক্রিকেট খেলা হচ্ছে, যে কোনোদিন খেলেনি তাকে পাঠিয়ে দিয়েছেন আপনি মাঠে, যেরকম খেলবে সেরকমই খেলে, ফলে ইনএফিসিয়েন্সিটা ওর মধ্যেই লুকিয়ে আছে। আমি শুধু একটা মনে করিয়ে দিতে চাই, হাতরাসে যে খেলেছিল অফিসার, সেই অভয়ের জন্য কিন্তু এইভাবে অবস্থা হচ্ছে। অভয়ের কেসেও তিনি আছেন। মানে মরিচঝাপি নিয়ে প্রচুর কথা হয়েছে, এবং 2011 সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর মরিচঝাপি নিয়ে একটি কমিশন করেছিলেন। এখন তো অনেকগুলো বছর হয়ে গেল, আমার মনে হয় এই প্রশ্ন আমাদের করার পরিবর্তে আপনারা মরিচঝাপির রিপোর্টটা বার করুন, যে 1, 2, 3, 4 লোক তারা খারাপ কাজ করেছিলেন, তারা খুন করেছিলেন, তাদের জেলে পুরুন, আমরা আপনাদের সঙ্গে থাকবো। আমি কেয়ার কাছে আসবো, হ্যাঁ আমি কেয়ার কাছে আসবো। কেয়া, একটা তো আমরা আলোচনা করছিলাম এসআইআর নিয়ে, আলোচনা করছিলাম আমরা সংবিধান সংশোধন নিয়ে। ভোট এগিয়ে আসছে, এবং ভোট এগিয়ে আসলেই গতবার আমরা দেখেছিলাম 2021-এর আগে বাংলা নিজের মেয়েকেই চাই স্লোগান দিয়েছিল তৃণমূল কংগ্রেস।
আমরা দেখেছিলাম 2024-এর আগে যে কোথাও একটা বিজেপিকে বহিরাগতদের পার্টি বলে দাগিয়ে দেওয়া হয়েছিল। কোথাও কি মনে হয় তোমাদের নেতা বা নেত্রীরা দিল্লির তারা যে মন্তব্যগুলো করছেন বাংলা এবং বাঙালি সম্বন্ধে কোথাও ব্যাকফায়ার করে যাচ্ছে না তোমাদের কাছে? এই বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা এই এনডিএ জমানায় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমলে অদিত চৌধুরী প্রথম চিঠিটা লেখে, এতক্ষণ অদিত চৌধুরী করছিলেন তো, অধীর রঞ্জন চৌধুরী প্রথম চিঠিটা লেখেন, কিন্তু হয়েছে এই সময় কংগ্রেসের নামে হাততালি দিন, ক্রেডিট চোর। আরে আপনাদের জন্য হাততালি দিন, রোজ হাততালি দেবেন একবার করে, রাহুল গান্ধীর জন্য হাততালি দেবেন, সামনে থেকে লড়ছে হাততালি দেবেন, শুনুন না, বিহারে লোক ঠেকানো যাচ্ছে না, নেহেরু গান্ধীর জন্য পৃথিবী তৈরি হয়েছিলেন, আপনি ডব্লিউসি ব্যানার্জি বললেন, ডব্লিউসি ব্যানার্জি তো বলবো, আরে বলবো তো, আরে নিশ্চয়ই, আরে 73 জন ছিল, কি বলছেন আপনাদের তো কোনো ফরমেশনের হিস্ট্রি নেই, ব্রিটিশ আমলে তৈরি, ব্রিটিশ আপনাদের প্রথম আরএসএস চাবি বিজেপি গাড়ি, ব্রিটিশদের পাঁচাটা কংগ্রেস জনতা পার্টি আমরা জানি সেগুলো, এগুলো ইতিহাস জানি আমরা, বলুন তারপরে। দ্বিতীয় কথা হচ্ছে বাংলা ভাষার কথা বলছি। আমি এর আগেই বললাম এই রাজ্যের একজন মন্ত্রী তিনি জাতীয় সঙ্গীত পর্যন্ত 4টে লাইন গাইতে পারেন না। বাংলা ভাষায় বাংলা খালি বাংলা বাঙালি ভাষা বললে হবে না, বাঙালিদের জন্য করতে হবে। আর এই যে সিবিআই করে যে মন্ত্র গাইছেন না, আমি সিবিআই এটাই তো মন্ত্র, আপনাদের সঞ্জীবনী মন্ত্র, শুধু শুনতে হবে বিশদা। আমি হাসফুলের সঞ্জীবনী ধরে রয়েছেন, ছোটদের মতো করছেন কেন? আরে আপনি আরে তেলটা ঠিক মতন ঢালুন, তেলটা ঠিক মতন ঢালুন কড়াইয়ে, গ্যাসটা জ্বালালেন না, বলছেন রান্না হয়ে গেছে। সিবিআইয়ের উপর আমার ভীষণ আপত্তি, ভীষণ রাগ, আমি ভীষণ অভয়ার বাবা কি বলছে সেটা শুনুন, আমাদের কথা বাদ যে মা এবং পুত্র জেলে থাকার কথা তারা এখন ন্যাশনাল হেরাল্ড মামলায় তারা কেন বেরিয়ে আছে? ঢোকাচ্ছেন না কেন জেলে? ক্ষমতা নেই তো, কোনো প্রমাণ নেই, সবাই জানি এগুলো ভেন্ডেটা পলিটিক্স। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর উপরে টার্গেট, আমরা জানি কিছু করতে পারবেন না, আপনারা দেশ থেকে চলে যাবেন। শেষ কথা, সিবিআই নিয়ে এত আপত্তি, অথচ এই সব দলগুলো বাম, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আরে শুভেন্দু বাবুও বলছেন আস্থা নেই সিবিআই, কি মুশকিল, আপনার নেতা বলছেন। কংগ্রেস এই রাজ্যে নেই, আপনারা যাই করুন, আপনাদের আপনারা নেই, যদি একটা দুটো এই জন্য শুভঙ্কর সরকার আমরা রাস্তায় আছি, আমরা নেই। আইন করে যাতে সিবিআই না ঢোকে, আইন করেছে এরা, আমরা ঘেরাও করেছিলাম, উত্তর দেননি সিবিআই হেডকোয়ার্টারে। রয়েছেন প্রসূন বাবু, উনি তো শুভঙ্কর বাবু নিজে ঘেরাও করেছেন প্রদেশ সভাপতি, আমি ভুল কথা বললাম, কেন উত্তর দিলেন না আপনার সিবিআই? শিবাজি বাবুরে ভুল তথ্য বললো না কেন সিবিআই? উনি 1 কোটি ফ্যাক্ট কোটি বলেছেন, ওটা 69 লক্ষ ছিল, 69 লক্ষই বলেছেন। 1 কোটি 25 লক্ষ নাম বাদ যাবে, হ্যাঁ কি না বলুন প্লিজ। 1 কোটি 25 লক্ষ নাম এসআইআর এ পশ্চিমবঙ্গে বাদ যাবে, আগে হ্যাঁ কি না বলুন। 69 যে কত পার্সেন্ট, কত লক্ষ বাবা ঝাড়খণ্ডে চলে গেলেন, উনি ঝাড়খণ্ডে বললেন না, আপনি এই জিনিসগুলো ঘুরুন না। মজাটা হচ্ছে এখানে আসলে বিশ্বদা, এখানে তৃণমূলের 4 জন রয়েছে, একজন হচ্ছে বাম, একজন কংগ্রেস, আর বিজেপির একজনই রয়েছে, নরেন্দ্রের সঙ্গে আছে, বিজেপির একজন নরেন্দ্র। আমি একটু আগে বলেছি এটা ওখানে রয়েছে 69 লক্ষ, এটা একদম ইসিআই এর ঝাড়খণ্ডটা বলুন না, কত লক্ষ ঝাড়খণ্ডে অ্যাড হয়েছে আমি বলছি ঠিক এক টাইম ফ্রেমে বলেন। যদি দুটো ব্যাপার, রোহিঙ্গিয়াদের নিয়ে আপত্তি, রোহিঙ্গিয়াজ স্টেটলেস পারসনস, এবং স্টেটলেস যারা তাদের তো তাদের স্টেট নেই, তারা ঘুরে বেড়াচ্ছে এবং কক্সবাজারে আছে, অন্য জায়গায় আছে, কিন্তু কত নাম্বার কি তারা পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, দিল্লি সমস্ত জায়গায় ঢুকে গেছে, এবং যদি ঢুকে গিয়ে থাকে এবং ওখান থেকে তারা আরাকান থেকে বাংলাদেশ হয়ে এখানে ক্রস করে আসে, এটা দেখার কাজ একদম। বিশ্বজিৎ এই যে ন্যারেটিভ 2026-এর ভোটের 2026-এর ভোটের ন্যারেটিভটা মনে হয় তৈরি হচ্ছে এই বাংলা বাঙালি অস্মিতা, এই যে একটা বিজেপির কিছু নেতা জেনে হোক বা না জেনে হোক, দিল্লির, আমি রাজ্যের কথা বলছি না, তারা যে ভুলটা করেছেন তার দায়ভার তো রাজ্য বিজেপিকেই বহন করতে হচ্ছে। একদম তাই। এবং আমরা তো দেখেছি যে এ রাজ্যে ইস্যু নিয়ে নির্বাচন, কোন ইস্যুতে নির্বাচন হবে। আপনি যদি 21-এর নির্বাচন দেখেন, যেখানে ধর্মকে ভিত্তি করে আড়াআড়ি ভাগ হয়ে গেল রাজ্য, যে সংখ্যালঘুদের ভোট তৃণমূল কংগ্রেস পাবে আর হিন্দু ভোট এক করার চেষ্টা ভারতীয় জনতা পার্টি করছে। এখানে অবশ্য ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যেই কথা বলবে তারা এক দল হয়ে যাবে, কারণ এরা ফ্যাসিস্ট, এরা গণতন্ত্রে বিশ্বাস করে না। কারণ ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যখন বলবেন তখন ওরা দাগিয়ে দেবে, কিন্তু যখন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তাদের ওয়েবসাইট নিয়ে বলবেন তখন তারা চুপ থাকবে, হাসবে। এই হচ্ছে একটা রাজনৈতিক দলের
চরিত্র, সেখানে এই ফ্যাসিস্ট যে শক্তিটা আছে সেই শক্তিটা সেইটাকে মেনে নিতে হবে। সমস্যা কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সারের দাম চাইলে কৃষককে জেলে যেতে হয়। বিশ্বদা, আমরা কিন্তু শুনছিলাম, আমরা অসহনশীল নই, কারণ রাজনৈতিক নেতারা অনেক মাঠে ময়দানে তারা কথা বলেন, তারা একটা বিপদ। আমি বলছি দেখুন, কেন্দ্রীয় বঞ্চনা উত্তরের দিকটায় পশ্চিমবঙ্গের, তাদের কাছে এটা ইস্যু, কারণ সেখানে শিল্প নেই, 100 দিনের কাজ একটা বড় নির্ভর। পরে যখন নিচে নামছেন আস্তে আস্তে, তখন কিন্তু চাকরি দুর্নীতি এটা ইস্যু হচ্ছে। যদিও জানি আমরা যে ভারতবর্ষে কোনো নির্বাচনে দুর্নীতি কোনো মানদণ্ড হয় না। আরও পরে যখন এলাম, পুরো বাংলা জুড়ে এই বাংলা বাঙালির অস্মিতা, কারণ এটা তো দেখেছি আমরা, মূল জায়গাটা আমরা ধরতে পারছি না। সেটা হচ্ছে যে নির্বাচন এখানে হয় তার মূল কেন্দ্রতে থাকে মহিলা ভোট এবং মহিলাদের ক্ষমতায়ন, যেখানে এই রাজ্যের নির্বাচনে মূল নির্ণায়ক হয়ে যায়, সেইখানটায় আমরা পৌঁছাতে পারছি না। আমি একটা খালি কথা বলছি এখানে, অন্য বিষয়ে বলছি, সেটা হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টি, যেটা বিজেপি জনসংঘের উত্তরসূরি, শ্যামাপ্রসাদ মুখার্জি বেঁচে থাকলে হয়তো আরও বেশি বাংলায় পেনিট্রেট করতো, কোনো তাতে সন্দেহ নেই, কারণ তিনি অত্যন্ত পপুলার নেতাও ছিলেন। কিন্তু একটাই খালি কথা বলবো, সেইটা থেকে যে সরে গেল এবং তারপরে সম্পূর্ণ অবঙ্গভাষী যারা, তাদের ওপর নির্ভরশীল হয়ে যেভাবে ভারতীয় জনসংঘ বড় হয়েছে, তার ইতিহাসও আমরা জানি। সেই জায়গাটা থেকে আইডেন্টিটি ক্রাইসিসে তারা যে বাঙালি, শ্রমিক ভট্টাচার্য, আমি 1 মিনিট বলি, আজকে দেবজিৎও আমাদের বন্ধু যে পোশাক পরে এখানে আসেন, আমি এই পোশাকটি বলতে চাই যে ও বাংলাকে রিপ্রেজেন্ট করে, হিন্দু বাঙালি। আমি এই প্রশ্নে এই যে জায়গাটা কত তো আমি এই জায়গাটা ক্রাইসিস করতে, আমি এই প্রশ্নে থেকে যাচ্ছি, আমি কোনো খারাপ অর্থে বলছি না, এই জায়গাটা কিন্তু তাকে মোকাবিলা করতে হচ্ছে। একদম, আমি এই প্রশ্ন সূত্র ধরে বলছি, আরএসএস এর প্রতিষ্ঠাতা কেশব হেডগাঁওকর, উনি পড়াশোনা করেছিলেন কলকাতায় মেডিকেল কলেজে, খুব সম্ভবত একদম, তো কলকাতায় তিনি পড়াশোনা করেছিলেন, তিনি ডাক্তারজি নামে পরিচিত ছিলেন, ডাক্তার হয়েছিলেন। তার যিনি উত্তরসূরি গোলওয়ালকারজি গুরুজি, তিনি পশ্চিমবঙ্গে এসেছিলেন, মুর্শিদাবাদের সারগাছি আশ্রমে স্বামী অখণ্ডানন্দের কাছে দীক্ষা নিয়েছিলেন এবং তিনি বেলুড় মঠ জয়েন করেছিলেন। পরবর্তীকালে তিনি নাগপুর ফিরে গিয়েছিলেন। আরএসএস এর সাথে বাংলার একটা ইতিহাস এমনি জড়িয়ে আছে এমন নয়, শ্যামাপ্রসাদ মুখার্জি তো রয়েছেন, তা সত্ত্বেও আরএসএস বা তথাকথিত বিজেপি কেন এই 6%, 5%, 4% আটকে ছিল 2019 অবধি? তাহলে কি তারা শিক্ষিত মধ্যবিত্ত হিন্দু যারা আছে তাদের মন পায়নি? দেবজিৎ, দুটো কথা বলতে হবে। এক হচ্ছে যে এইরকমভাবে তো আলোচনাটা যদি বলতে হয় তাহলে একটুখানি পিছোতে হবে। প্রথম কথা হচ্ছে যে জনসংঘ বিজেপি এখন যে আমাদের যে রাজনৈতিক ক্ষেত্রে আমরা কাজ করি, সেক্ষেত্রে আমরা একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছি যে পুরনো বহু কিছু আমাদের জানানো হয়নি, সাধারণ মানুষ জানেন না। দেখুন না, যেমন ধরুন এই যে বাংলায় কথা, বাঙালির কথা, দেশভাগ, এগুলো তো ব্যথা। ওপার বাংলা থেকে পালিয়ে আস্তে আস্তে বিচার চাইতে 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 আর বিচার না পেয়ে এখন ইনসাফ চাইতে হচ্ছে রাস্তায় নেবে, বিচার আর নেই, এখন ইনসাফ চাইতে হচ্ছে। এবারে কথা হচ্ছে যে ভাষা পরিবর্তন হয়ে যাচ্ছে, বাংলায় আর বিচার চাওয়া যাচ্ছে না। তৃণমূল আমলে বাংলায় কেউ বিচার পাবেন না, এখন ইনসাফ চাইতে হচ্ছে। ইনসাফ চাইলে একটু জোর হবে আর কি, ইনসাফ চাইলাম, তো এই হচ্ছে ব্যাপার। না ঠিক আছে, আমি ছোট করছি না, এটাও তো একটা চাওয়া। অমিতাভ বচ্চনের পরে ইনসাফ বাংলা চেয়ে দেখালো হিন্দি ভাষী সিনেমার পরে। আমি ওখানে যাচ্ছি না, এবারে আমি আসতে দিন একটু। এরপরের খেলাটা হচ্ছে যে এই ইনসাফ চাইতে 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 বিশ্বজিৎ দ্বারা যেরকম মহিলাদের ক্ষমতায়ন, কিরম ক্ষমতায়ন? রাত্রেবেলায় মহিলা যাচ্ছেন, মানে অশিক্ষিতা অর্ধশিক্ষিতা এরকম মহিলা নন, মানে তিনি রাত্রেবেলা কিন্তু দুধ বেচতে বা চা বেচতে যাননি, তিনি রাত্রেবেলায় একটা সার্ভিস দিতে গিয়েছিলেন ডাক্তারি পাশ করে হসপিটালের মধ্যে। তিনি মারা গেলেন, তার মৃতদেহ পাওয়া গেল, তারপরে সেই সমস্ত প্রমাণ লোপাটের জন্য 4 দিন ধরে অলিক কুনাট্যরঙ্গ আরেকজন মহিলা, তিনি উর্দি পরে আবার দোতারা তিনতারা এখানে লাগানো, তিনি দাঁড়িয়ে বলে দিলেন যে ওখানে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ, ওই যে গোল করে দেখেন ফিঙ্গারপ্রিন্ট ইত্যাদি।
রাষ্ট্রীয় মদতে প্রশাসনিক তৎপরতায় যেখানে প্রমাণ লোপাট হয়, দাদা ভালো বলতে পারবেন কারণ পুলিশে ছিলেন, তো সেই রকম একটা জায়গায় যে যখন থাকে না না আমি সবই বলবো না, ক্ষমতায়ন করেছেন তো আরএসএস এর মাধ্যমে পশ্চিমবঙ্গে কে মাইক কোথায়? আমার কথা হচ্ছে ক্ষমতায়ন তো করেছেন। আমার কথা হচ্ছে যে যেখানে দাঁড়িয়েছিলাম সেটা হচ্ছে আরএসএস এর মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায়ন হয়েছে পশ্চিমবঙ্গে, আমরা জানি। দিল্লিতে থেকে ভুল কি করছে, কি ভুল করেছে আমাকে বলুন না, কি ভুলটা বলেছে দয়া করে বলুন, আলোকপাত করুন। এত আলো সমীর চক্রবর্তী, আমার যতদূর জানা আছে, আপনি তো কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করেন, এটা সাবজেক্ট নয়। আপনি দেবজিৎ বাবু হাইকোর্টে তো প্র্যাকটিস করেন, ভালো লয়ার। গত সোমবার দিন এই হাইকোর্টের জাস্টিস তীর্থঙ্কর ঘোষ, এনার নামে একজন জাস্টিস আছে নিশ্চয়ই আপনি জানেন, একদম একটা মামলায় সিবিআই গ্যালারি শো বলল গ্যালারি শো করতে দেবো না। কি বলছেন? গ্যালারিটাই তো আপনাদের, ওটা তো করছে বিজেপি। কি বলছেন? আজকে হচ্ছে বলেছেন, কিন্তু দেখুন তার বাড়িতে কোনো পোস্টার করেনি, তার বাড়িতে কোনো পোস্টার করেনি, তার ব্যক্তিগত চেনাশুনো কারণ নামে বলছে গ্যালারি শো করতে দেবো না। 16 সালের বিধানসভা নির্বাচনে ফিরে যেতে হবে তার জন্য। সিবিআই মানে গ্যালারি শো, যার জজ সাহেব বলছে 16 সালে ফিরে যেতে হবে দুজনকে। সেখানকার কি বলছেন? বলেছেন নাকি? কি বলছেন? বাবু বলেছেন এবার তাহলে তীর্থঙ্কর বাবুর বিরুদ্ধে নো কনফিডেন্স বাংলা ছেড়ে দুটো প্রিসাইজ কথা বলা আছে। আমার মনে পড়ছে অরবিন্দকেও তো আমরা বলি যে হিন্দুত্ববাদী যে বিচারধারা, তার সঙ্গে স্বাধীনতা আন্দোলন ইত্যাদি ইত্যাদি। অরবিন্দ যে কথা বলতেন সেটা হলো সিভিলাইজেশন ন্যাশনালিজম, সিভিলাইজেশনাল। তিনি ভারতকে একটা এমন ওই যাকে বলে যন্ত্র বা একটা এমন একটা পরিবহন হিসেবে দেখতেন, এমন একটা টুল হিসেবে দেখতেন যেখানে সনাতন ধর্ম বা হিন্দুত্বকে ক্যারি করতে হবে। তিনি অন্য অনেক ধর্মের সঙ্গে হিন্দুত্বকে এর একটা ইম্পর্টেন্ট পার্ট হিসেবে দেখতেন। যে ন্যাশনালিজমের কথা আরএসএস বলে সেটা এথনো ন্যাশনালিজম। তারা মনে করেন হিন্দু রাষ্ট্র, ভারতকে হিন্দু রাষ্ট্রই হতে হবে। এই যে বাংলার মাটিতে আধ্যাত্মবাদ ছিল, সেই চৈতন্যর সময় থেকে মনুবাদের বিরোধী আধ্যাত্মবাদ ছিল, কিন্তু সেই আধ্যাত্মবাদের মধ্যে উগ্রতা ছিল না। সেটা ভগবানের সঙ্গে সাধারণ মানুষের ভালোবাসার সম্পর্ক জায়গা ছিল। আরএসএস এর ন্যাশনালিজমের উগ্র হিন্দুত্ববাদ ছিল না। হাইকোর্ট সুপ্রিম কোর্ট কি তখন বলতো এখন আধ্যাত্মবাদের কথা বলছে, কমিউনিস্টরাও আধ্যাত্মবাদের কথা বলছে। আরএসএস ন্যাশনালিজমটা নিয়ে এসেছে, আপনি কেন রেগে যাচ্ছেন? আরএসএস এর ন্যাশনালিজম অনেকটাই নাৎসি জার্মানির থেকে ধার করা। আরএসএস এর ন্যাশনালিজম অনেকটাই এখন নাৎসি জার্মানির আদলে তৈরি, অন্য কিছু নয়। এসআইআর 1, 2 সংবিধান সংশোধনী যে বিল 2, এই 2কে লক্ষ্য করে বা কেন্দ্র করে রাজনীতি আবর্তিত হচ্ছে। শেষ পর্যন্ত 2026-এর বাংলার ভোট কিন্তু কেন্দ্রীভূত হবে বাঙালি আবেগ এবং বাঙালি অস্মিতাকে কেন্দ্র করে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় বিষয় হচ্ছে, কোথাও আমার মনে হয় যে 2021 সালে বিজেপি তৃণমূল কংগ্রেসের থেকে 60 লক্ষ ভোট কম পেয়েছিল, যেটা বিজেপির নেতারা বলেন যে 5% হিন্দু ভোট যদি আমাদের পক্ষে আসে তাহলেই আমরা সরকার বদলে দেব। যে কথাটা প্রসূনবাবু বললেন যে এই শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি হিন্দু যারা হয়তো এই উগ্র হিন্দুত্ববাদ হয়তো পছন্দ করেন না, ধরে নিন বাঙালির যখন উৎসব দুর্গাপুজো, দেবজিৎ আমার সাথে একমত হয়তো হবে না, দুর্গাপুজোয় যখন অবাঙালিরা নবরাত্রি পালন করেন, তারা তাদের মতো করে যারা বাঙালি হিন্দুদের কাছে আমাদের একটা উৎসব, সেই উৎসবে আমাদের খানা পিনা আড্ডা একত্রিত হওয়া সেটা থাকে। এই 5% ভোটের কথা যারা বিজেপি বলে, সেটা বিজেপির ভোট বাক্সে পড়বে কি পড়বে না সেটা তো সময় বলবে, কিন্তু কোথাও একটা মনে হয় এইখানটাই ফারাক করে দিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে বলে গেছেন বাঙালি ভদ্রলোকের কথা তার বক্তৃতায়। সম্প্রতি আরএসএসের একজন শীর্ষ নেতা তিনি কলকাতায় এসেছিলেন, আমার সৌভাগ্য হয়েছিল তার সাথে কথা বলার। তিনিও কিন্তু এই বাঙালি হিন্দুদের কথা বলছেন, ভদ্রলোকের কথা বলছেন। তথাকথিত এই ভদ্রলোকের ভোট পাওয়া ওই চায়ের কাপ আর ঠোঁটের মধ্যে পার্থক্যই নির্ভর করছে। এটা কতটা পাবে তার উপরেই কিন্তু 2026-এর ভোটের রেজাল্ট নির্ভর করবে।
অনেক অনেক ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে আসার জন্য।